গণতন্ত্র তৈরিতে নিয়ে দৃশ্যমান অগ্রগতি, ছুটি শেষে শুরু হবে কার্যক্রম, ৩০০ আসনের প্রস্তুতি নিচ্ছে নেতারা। আমরা যদি আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, তা সারা দেশের ৩০০টি আসনে আমরা প্রার্থী দিতে সক্ষম হব। দেশে নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত ১০ লাখ মানুষের কষ্ট লাঘবে দরকার প্যালিয়েটিভ সেবার, সরকারি বেড মাত্র ৩৭টি। স্বৈরাচার পতনে জীবন উৎসর্গ করা আবু সাঈদের পরিবারের ঈদ আনন্দ মলিন, খুশির বদলে শোক নিস্তব্ধতার সঙ্গী, চান খুনিদের বিচার। আমার দুঃখটা আরো প্রবল ভাবে বেশি। আমার বাবা হারিয়ে গেছে, আমার মনটা কি করে, আমার বাবা আমাকে শান্তি দিয়ে গেছে, তা আমার জীবনে মানুষ না। ঈদের শোকে কাতর জুলাই আন্দোলনে নোয়াখালীর শহীদ রায়হানের বাবা মা, হাতড়ে বেড়ান ছেলের স্মৃতি, হত্যাকারীর ফাঁসির দাবি। মানিকগঞ্জের ভাসমান বেদে পরিবারগুলো ঈদ আনন্দ থেকে বঞ্চিত, ভোটার হয়েও মিলে না নাগরিক সুবিধা, দিন কাটে অতি কষ্টে। যা পায় পেটেই খেতে পারি না, ঈদের মধ্যে আমরা কি দেবো? রুজি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, আমরা জামা কাপড় বাচ্চাদের দিতে পারি না, পেটেই খেতে পারি না। সব অংশীদারদের উপর সমপরিমাণ শুল্ক আরোপ করছেন ট্রাম্প, শেয়ার বাজারে ধস, বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় প্রস্তুতিও। এবং আঞ্চলিক ক্রিকেট সংস্থার অভাবে ঢাকার বাইরের ক্রিকেটাররা থাকছে নির্বাচন প্রক্রিয়ার বাইরে, অভিমত মিনহাজুল আবেদিন নান্নু। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকাল আপনাদের সাথে আছে মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত খবর। আত্মপ্রকাশের ১ মাস পার হলেও নিবন্ধনের কোনো উদ্যোগ নেই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এখনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি দলের গঠনতন্ত্র, বিধিমালা, নির্বাচনী ইশতেহার তৈরি সহ দল নিবন্ধনের পূর্ব শর্ত পূরণে। তবে দলটির নেতারা জানান, ঈদের ছুটি শেষে পুরোদমে শুরু হবে সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন যখনই হোক ৩০০ আসনের জন্য প্রস্তুত এনসিপি। পূর্বগঠিত 450 থানা উপজেলার নাগরিক কমিটির অনেকেই যোগ দেবেন নাগরিক পার্টিতে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ২৮ ফেব্রুয়ারি মহা ধুমধাম ও বর্ণিল আয়োজনে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর রমজান জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার কার্যক্রম চালায় দলটি। শেষ দিকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন সহ জনসংযোগ করতে দেখা যায় কেন্দ্রীয় নেতাদের। এরই ভেতর ২০ এপ্রিলের মধ্যে নতুন দল নিবন্ধনের জন্য আহ্বান জানান নির্বাচন কমিশন। যদিও তা রাষ্ট্র সংস্কার আন্দোলনের রিটের প্রেক্ষিতে স্থগিত করেন আদালত। এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়নি এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন জানান, ঈদের পর পুরো দমে মাঠে নামবে এনসিপি। ইতোমধ্যে প্রস্তুত সদস্য ফর্ম। থানা উপজেলা পর্যায়ে নাগরিক কমিটির অনেকেই যোগ দিবেন এনসিপিতে। নাগরিক কমিটি যখন গঠন করা হয়েছিল, আমাদের 450 থানা উপজেলায় কমিটি অলরেডি ছিল। এদের মধ্যে একটা অংশ রয়েছেন যারা আসলে রাজনীতিতে যুক্ত হতে চান, সক্রিয় রাজনীতিতে। তো আমাদের আসলে সেটা প্রস্তুত রয়েছে। এটা জাস্ট একটা আপনার দাপ্তরিকভাবে এটাকে অ্যাপ্রুভ করাটাই শুধুমাত্র একটা সময়ের ব্যাপার বললাম। দ্রুতই দল নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পূর্ণ করার আশা জানান যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম। বলেন, ৩০০ আসনে লড়াইয়ে প্রস্তুত এনসিপি। আমরা যদি আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের সারা দেশের ৩০০টি আসনে আমরা প্রার্থী দিতে সক্ষম হব। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিবন্ধনের জন্য যে প্রাথমিক যে ক্রাইটেরিয়া, যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা সম্পন্ন করতে পারব। ১ মাস পেরিয়ে গেলেও এখনো দলের গঠনতন্ত্র, বিধিমালা, নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি এনসিপি। যদিও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় দল গোছানোর জন্য যথেষ্ট বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশে নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত প্রায় ১০ লাখ মানুষের প্যালিয়েটিভ সেবা দরকার হলেও সরকারি পর্যায়ে বেড সংখ্যা মাত্র ৩৭টি। নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ নার্স। অসহ্য ব্যথা যন্ত্রণা কিছুটা কমিয়ে শারীরিক মানসিক প্রশান্তি দেয় এই চিকিৎসা সেবা। এসজিডি লক্ষ্যমাত্রার প্রান্তিক পর্যায়ে এ সেবা প্রদানের শর্ত থাকলেও সেবা দেওয়া হয় শুধুমাত্র শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এমনকি নানা জটিলতায় পাওয়া যায় না মরফিনের মতো প্রয়োজনীয় ঔষধ। হাসান মাহমুদের রিপোর্ট। লালমাটিয়ার কবির আহমেদ ৩ বছর ধরে সংগ্রাম করছেন ক্যান্সারের সঙ্গে। চিকিৎসা নিয়েছেন ভারতেও।
সুস্থতার কোনো লক্ষণ না থাকায় তীব্র ব্যথা কিছুটা কমাতে ভর্তি আছেন শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। লক্ষ্য যন্ত্রণা কিছুটা কমানো। রেজাল্টটাতে প্রায় 1 বছর ধরে টিকা করার পরে খুব একটা ভালো রেজাল্ট পাইনি, তারপর বাসায় নিয়ে গেছি, পরামর্শ এখানে নিয়ে আসছি। একইভাবে এই ইউনিটে ভর্তি অধিকাংশ রোগীর অবস্থায় সংকটাপন্ন। কিছুটা ব্যথা লাঘবের জন্য স্বজনরা তাদের এখানে এনেছেন। টিপ লাগাইছি, পানি বাইরে মানে শ্বাসকষ্ট কম হয়, মানে রোগীর কষ্ট কমায় আর কি, শান্তি পায়। এখানে একবার অপারেশন করছে, এরপরে আবার সমস্যা দিছে 5-6 মাস পরে, আবার ফ্যাট ফুলে গেছে, আবার আনছে, পানি বাইর করছে। জীবনের শেষ মুহূর্তে রোগীদের শারীরিক ব্যথা কমিয়ে আত্মিক প্রশান্তি দিতে চেষ্টা থাকে এখানকার চিকিৎসকদের। আমাদের সেই চেষ্টাটাই থাকে যে রোগী আমরা ভালো করতে পারছি না, তবে তাদের যেন কষ্ট কম হয় সেরকম সিমটোমেটিক ম্যানেজমেন্ট বা আমরা যেটাকে বলি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সেটা কিছু ওষুধের মাধ্যমে হোক আর ইঞ্জেকশনের মাধ্যমে হোক, তাদের কষ্টটা কমানো হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। দেশে ক্যান্সার, কিডনি বিকলের মতো রোগে আক্রান্ত কমপক্ষে 10 লাখ মানুষের দরকার এ সেবা। জাতিসংঘের SDG লক্ষ্যমাত্রায় প্রান্তিক পর্যায়ে প্যালিয়েটিভ সেবা নিশ্চিতের শর্ত থাকলেও দেশে কোনো উদ্যোগ নেই সরকারি পর্যায়ে। প্যালিয়েটিভ কেয়ারের একটা নীতিমালা স্বাস্থ্য অধিদপ্তর থেকে তৈরি হওয়ার প্রয়োজন, যে আমরা কিভাবে প্যালিয়েটিভ এন্ড অফ লাইফ কেয়ার সার্ভিস দেওয়ার জন্য বিদেশে সব দেশেই একটা নীতিমালা আছে, তা আমাদের দেশে এখনো নীতিমালা প্রণয়ন করা হয়নি। প্যালিয়েটিভ কেয়ার যে সবার দায়িত্ব, সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এটাকে ইন্টিগ্রেটেড করা দরকার। উন্নত বিশ্বে স্পিরিচুয়াল মেডিসিন বিষয়ে গবেষণা হচ্ছে এমন রোগীদের প্রশান্তি দিতে, তবে বাংলাদেশে এই বিষয়ে প্রাথমিক কোনো গবেষণাও নেই। ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের দেশে অনেক আছেন, কিন্তু ওনারা আমাদের এখানে যে লিম্ফিডিমা কেয়ার হয় এবং অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্টের সমস্ত কিছু করা হয়, মরফিন অ্যাভেলেবল আছে, এটা দিনাজপুর, রংপুর, বগুড়ার মানুষ হয়তো অনেকে জানেন না। তো যদি রেফারেল সিস্টেমটা চালু করা যেত, যে ক্যান্সার রোগীরা ক্যান্সার পরবর্তী চিকিৎসার জন্য প্যালিয়েটিভ মেডিসিন ডিপার্টমেন্ট বা এই প্যালিয়েটিভ মেডিসিনের কোনো সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাহলে বোধহয় আরও ভালো সেবা তারা নিতে পারতেন। এ অবস্থায় অন্তত উপজেলা পর্যায়ের চিকিৎসকদের প্রাথমিক প্রশিক্ষণের আওতায় আনা দরকার বলে মত বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চারপাশে ঈদের আনন্দ, পরিবার স্বজনদের পদচারণায় মুখর প্রতিটি বাড়ি, পাড়া, গ্রাম। কিন্তু জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবারে ঈদের আনন্দ মলিন। 7 মাস আগে প্রিয় সন্তান হারানো পরিবারটি উৎসবের আমেজ থেকে বঞ্চিত। মা বাবা চান জুলাই হত্যার দ্রুত বিচার। সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। আগের ঈদে মা তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের প্রিয় খাবার রান্না করতেন। এবারও ঈদ এসেছে, কিন্তু আবু সাইদ নেই। মা শুধু স্মৃতি আঁকড়ে ধরে কখনো ডুকরে, কখনো বা নীরবে কাঁদছেন। আমার ছেলে এমন করে হারিয়ে গেল, আমাকে একটা কথা করলি না, ভাইয়ের গেলে মনে করলি না, বোনের গেলে মনে করলি না, কারো মনে করলি না, আল্লাহ এমন করে। গত ঈদে ছেলের দেয়া নতুন পোশাক পরে বাবা ঈদগায় গিয়েছিলেন, আর এবার যেতে হলো ছেলের কবর পেরিয়ে। উঠোনে ছেলের কবর, তাই আনন্দের বদলে বাবার হৃদয়ে শুধুই শূন্যতা। চারপাশে খুশির উৎসব, কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে নিস্তব্ধতা। যেখানে আগে প্রাণচাঞ্চল্য ছিল, সেখানে আজ নীরবতা। ভাই বোন প্রিয়জন হারিয়ে আজ অসহায়। আগে টিউশনির টাকা দিয়ে ভাইয়া যেটা আনতো, মানে ওইটাতেই অনেক খুশি ছিলাম আমরা। এখন এত টাকা পয়সা অনুদান পায়া, মানে যেটা আমরা কিনতে পারবো, ওইটা দিয়ে কোনো আনন্দ নাই আমাদের। জুলাই বিপ্লবে আত্মদানকারী আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার আত্মদান পতিত সরকারের দাম্ভিকতা ভেঙে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 অগস্ট রাজধানীর বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিলে পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ রায়হান। তিনি নোয়াখালীর মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। গুলশান কমার্স কলেজ থেকে HSC পরীক্ষা দিলে ফল প্রকাশের আগে জীবন হারান পুলিশের গুলিতে। এই ঈদে বাবা মার কাছে নেই রায়হান, নেই তার হাসি মুখ, নেই ঈদের নতুন জামা কেনার আনন্দ। শুধু রয়ে গেছে এক শূন্যতা, এক অপূর্ণতা, আর চোখের জলে ভিজে যাওয়া স্মৃতির পাতাগুলো। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রথম ঈদ, রাহান ছাড়া ঈদ করতে হবে, আমার রাহান তো কবরে শুয়ে আছে।
নোয়াখালীর মোহাম্মদ রায়হান 5 আগস্ট রাজধানীর বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিলে পুলিশের গুলিতে নিহত হন। তিনি নোয়াখালীর মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। গুলশান কমার্স কলেজ থেকে HSC পরীক্ষা দিলেও ফল প্রকাশের আগেই পুলিশের গুলিতে মারা যান তিনি। রায়হানের বাবা বাড্ডায় কেয়ারটেকারের কাজ করতেন আর মা নোয়াখালীতে থাকতেন। 6 আগস্ট জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার তার অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে। বিশেষ করে ছোট বোন স্মৃতিচারণ করে কাঁদছে। এই রমজানে আমার রায়হান আর বেঁচে নেই, আমার বাবার কবরে শুয়েছে। তার বোনে কালকে বলছে, মা আমার ভাই ইত্তের লইছে, ভাই আমার ইত্তের ইলি কত দুষ্টামি করছে। ভাইয়ের 27 মসজিদের পাঞ্জাবি গিয়ার দি মসজিদের যা বাইরে বোনের একটা ভাই বোন আই পাঞ্জাবি গিয়ার দিছে, আমাদের পাঞ্জাবি ভালো লাগছে না। কিন্তু ভাই বোন কত দুষ্টামি গেছে। রায়হানের পরিবারের জন্য এবারের ঈদ কেবল অশ্রু আর স্মৃতির ভার। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় দেখতে চায় রায়হানের পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জে বসবাসরত ভাসমান বেদে পরিবারগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত। সমাজের মূল স্রোতে যুক্ত হতে না পারায় তারা ক্রমশ সংকটে পড়ছে। ভোটার হওয়া সত্ত্বেও নাগরিক সুবিধা পাচ্ছে না। বর্তমানে অতি কষ্টে দিন কাটাচ্ছে এসব পরিবার। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এক সময় মাথায় ঝুড়ি আর কাঁধে ব্যাগ নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো বেদেদের দেখা মিলে না আর আগের মতো। চুরি ফিতা, তাবিজ বিক্রি কিংবা সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করা এসব মানুষ এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। কাজের সুযোগ সীমিত হয়, আর্থিক সংকটে ভুগছেন তারা। ঈদ তাদের জন্য বয়ে আনেনি কোনো ধরনের খুশির বার্তা। না, ঈদ পয়লা বৈশাখে আমাদের হনার আনন্দ হয় না, কারণ আমাদের ইনকাম নাই, তো তার জন্য কোনো আনন্দ নাই। এই যে গ্রামে টেরামে যায়, যা পায় পেটেই খাতে পারি না, ঈদের মধ্যে আমরা কি দেবো? যদি সরকার একটু আমাদের জন্য একটু দেখে, একটু আমাদের দিক, তাহলে আমরা মনে করি কিছু সাহায্য করে তো আমরা ইত্যাদি একটু শান্তি বাজে করতে পারি। আর রুজি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, আমরা জামা কাপড় বাচ্চাদের দিতে পারি না, পেটেই খাতে পারি না। জেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জে 7 উপজেলায় প্রায় 500 ভাসমান বেদে পরিবার রয়েছে। 2019-20 অর্থ বছরে তাদের জন্য একটি অনুদান প্রকল্প চালু ছিল, যা বর্তমানে বন্ধ রয়েছে। বেদে পরিবারগুলোকে সরকারিভাবে সহযোগিতা করার আহ্বান সুজনের। আমি মনে করি যে ঈদ বা বিভিন্ন পূজা পার্বণে তাদের জন্য সরকারের বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকা দরকার এবং তাদের প্রতি আমাদের মানবিক হওয়া দরকার। আশা করব সদস্য সরকার বা আমাদের জেলার প্রশাসন বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা তাদের ব্যাপারে অনেক আন্তরিক হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেই ঈদ সহ পরবর্তী সময়ে বেদে সম্প্রদায়ের জন্য সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটা ব্যবস্থা নিব। পাশাপাশি আমাদের যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আছে আমাদের ত্রাণ শাখা থেকে জেলা প্রশাসনের, এখান থেকেও আমরা একটা ব্যবস্থা নিব। আধুনিক সভ্যতায় পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর রাস্তায় ছিল না চিরচেনা যানজট। ভোগান্তির সিগন্যালগুলোতে খুব দ্রুতই পার হয়েছে যানবাহন। ঢাকার রাস্তায় যাত্রী কম থাকলেও খুশি গণপরিবহনের কর্মীরাও। ফাঁকা রাস্তায় স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী। তবে দ্রুত যানবাহনের কারণে কিছুটা বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সকাল 10টার রাজধানীর কাকরাইল মোড়। সাধারণ সময় দীর্ঘ যানজটের এ মোড়ে নেই চিরচেনা দৃশ্য। সিগন্যালও সহজেই পার হচ্ছে সব ধরনের যানবাহন। অনেকেই বের হচ্ছেন পুরো পরিবার নিয়ে। ছুটির এ সময়টা উপভোগ করছেন রাজধানীবাসী। রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাদের। ফাঁকা রাজধানীতে খুব কম সময়ে গন্তব্য যেতে পারায় খুশি সাধারণ মানুষ। হ্যাঁ, গাড়ি ঘোড়াও চলছে, ক্যাব পাইছি ভালোই, আজকে ক্যাব নাই, এইভাবেই চলতেছে। রাস্তাও ফাঁকা, মনে করেন যাত্রীও নেই, আজকে মনে জমা উঠে যেত না। রাজধানীতে গণপরিবহন ছিল তুলনামূলক কম। যেসব বাস চলছে সেগুলোতেও যাত্রী ছিল অনেকটাই কম। তবে কম সময়ে ট্রিপ শেষ করতে পারায় পুষিয়ে নিচ্ছেন বলে জানান শ্রমিকরা। কারণ চন্দ্রা থেকে সদরঘাট আসতে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টা লাগতেছে না, 2 ঘন্টা কমই সময় লাগে, রাস্তা ফাঁকা। আর আগে জাকার জন্য 10টা বেশি, যার মানে চালে দেয় না চালে না 10টা বেশি। আগে আসতাম 3 ঘন্টা, এখন আসতেছি 20 মিনিট। তবে অধিকাংশ রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতি ছিল অনেক বেশি। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণের আহ্বান ট্রাফিক বিভাগের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ পর্যটন সমৃদ্ধ এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনে ভ্রমণপ্রেমীরা আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঈদের আনন্দ আর ঢেউয়ের গর্জন একসঙ্গে উপভোগ করছেন হাজারো মানুষ। অনেক বেশি ভালো লাগছে, এবারে ঈদ অনেক বেশি সুন্দরভাবে উদযাপন করতে পারছি এই কক্সবাজারের সৌজন্যে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঈদের আনন্দে মেতেছে পর্যটকরা। সৈকতের নোনা জলে গা ভিজিয়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আনন্দ ভাগাভাগি করছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। ঈদের দ্বিতীয় দিন রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও স্থানীয় দর্শনার্থীরা ঘুরতে আসছেন। তবে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের ফয়েজ লেক ওয়াটার পার্কে ঈদের দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবারের সব বয়সের সদস্যরা ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মগ্ন ছিলেন। পরিবেশটা সুন্দর, পাহাড়, পার্কটা সুন্দর, ছেলেমেয়েরা খেলা করতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। মৌলভীবাজারের চা বাগান ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ঈদের ছুটির দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাহাড়, চা বাগান আর প্রাকৃতিক মোহনীয় দৃশ্যাবলীর মাঝে আনন্দ ভাগাভাগি করছেন পর্যটকরা। থেকে আসছি 2500, ওখান থেকে আসছি ঘোরার জন্য, আসছি ঘুরতেছি, ভালো লাগতেছে। শরীয়তপুরে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা মডার্ন ফ্যান্টাসি ও চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। আমার ছোট ভাই বোনদের নিয়ে এসেছি, ভালো লাগছে। এটা আমি আসলে প্রথম এসেছি এখানে। দিনাজপুরের স্বপ্নপুরীতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে বেড়াতে আসছেন। বিনোদনমূলক আয়োজনের কারণে ঈদের ছুটিতে স্বপ্নপুরী উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে কোলাহলমুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে সবাই মেতে উঠেছেন উৎসবের আমেজে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। ভাঙনের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ না করতে পারায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। সবাই যখন ঈদ উদযাপন করছে তখন পানিতে নিমজ্জিত এই মানুষগুলো এখনও পাননি কোনো সহায়তা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। সারা দেশের মানুষ যখন মহাসমারোহে ঈদ উদযাপন করছে তখন বানের জলে ভাসছে সাতক্ষীরার প্রায় 15,000 মানুষের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘর বাড়ি, ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। আমাদের রাত্রি পানিতে সব তলিয়ে গেছে, পুকুর টুকুর, মিষ্টি পুকুরের পানি টানি সব নষ্ট হয়ে গেছে। খাবার পানি টানি অসুবিধে খুব, খাবার পানি টানি নেই, আর এমনি বাথরুম টুম কিছু নেই, মানে কোনো সমস্ত জিনিস কোনো জিনিস নেই। আমাদের অনেক ঘর বাড়ি পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সোমবার সকালে আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যায় বিছট গ্রামের প্রায় 150 ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ। প্লাবিত হয় 10টির মতো গ্রাম। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আমরা এখানে প্রায় 1,500-2,000 মতো লোক আমরা কাজকাম শুরু করি এবং বাঁধ মোটামুটি একটা আটকানোর অবস্থায় চলে যায়। দুর্গতরা বলছেন শিগগিরই বিকল্প বাঁধ নির্মাণ করা না গেলে প্লাবিত হবে নতুন নতুন এলাকা। দ্রুত বাঁধ নির্মাণে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় জনপ্রতিনিধি। সুপেয় পানির অভাব এবং খাদ্য অভাব দেখা যাচ্ছে। এই নদীতে সার ভাটার সময় 35 হাত পানি থাকে এবং জোয়ারের সময় আরো 20 হাত পানি ওঠে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ইতোমধ্যে বাতিল করা হয়েছে কর্মকর্তাদের ছুটি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন জরিপের পর দেয়া হবে সহায়তা। দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করে ভোগান্তি লাঘবের দাবি দুর্গতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরিয়ান প্রযোজক আর রাজশাহী নির্মাতা মিলে বানিয়েছেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হুইসপার অফ নেচার। বান্দরবানের শুটিং শেষ হয়েছে। এমফিল গবেষণার অংশ হিসাবে বানানো হচ্ছে সিনেমাটি। পড়াশোনার অংশ হলেও এই সিনেমা পাঠানো হবে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কাজী শাহেদের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার ডংসিও ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ভিএফএক্স বিভাগে পড়াশোনা করছেন নাজমুস গালিব তন্ময়। গবেষণার অংশ হিসেবে তাকে নির্মাণ করতে হতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে এগিয়ে আসেন চলচ্চিত্র বোদ্ধা ও প্রযোজক সাং হান চো। কোরীয় প্রযোজক আর রাজশাহীর পরিচালক মিলে নির্মাণ করেছেন হুইসপার অফ নেচার, যার শুটিং শেষ হয়েছে পার্বত্য জেলা বান্দরবনে।
আমরা যারা গবেষণা করি পাশাপাশি আমাদেরকে অন্তত 25 থেকে 20 মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে সেটার উপরে আবার থিসিস পেপার করতে হয়। সেই কারণেই আর কি আমার এই সিনেমাটা, এবং প্রযোজক আমার প্রফেসর, দক্ষিণ কোরিয়ার খুবই নামকরা একজন প্রযোজক, পাশাপাশি পরিচালকও। গবেষণার অংশ হলেও হুইসপার অব নেচার যাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যার গল্পে স্থান পেয়েছে একজন খেই হারিয়ে ফেলা কিশোরের প্রকৃতির কাছে ফিরে আসা। এই যে দ্রুত এগিয়ে চলা সভ্যতা, এই সভ্যতার সাথে অনেকেই আমরা তাল মিলাতে চেষ্টা করতে গিয়ে আমরা জীবনের সত্যিই খেই হারিয়ে ফেলছি। তবে এটাও তো সত্য যে আমাদেরকে আলটিমেটলি একটা সহজ জীবন ফিরতে হবে। তো সেই সহজ জীবনে আমি একটা বালককে ফেরানোর চেষ্টা করেছি, যে বালক নদী এবং পাহাড় পেরিয়ে তার নিজস্ব আলোয় পৌঁছবে। চলচ্চিত্র নির্মাণে তরুণদের এগিয়ে আসাকে ইতিবাচকভাবেই দেখছেন নির্মাতারা। রাজশাহীতে অনেক নির্মাতারা কাজ করছে, কিছু সিনিয়র নির্মাতারা ছিল, ওরা রেগুলার কাজ করছে, নতুনরাও অনেক কাজ করছে। এখন আমি নতুনদের একটা কথা বলতে চাই, হচ্ছে তোমরা ভালোভাবে কাজ করো, ভালো ভালো টপিক নিয়ে কাজ করো, আর ভালো ভালো টপিক নিয়ে কাজ করলে আমাদের রাজশাহীর জায়গাটা অনেক ডেভেলপ হবে। নির্মাতা জানান এই গল্প জীবনে ফেরার আহ্বান জানাবে দর্শককে, পাশাপাশি সিনেমায় দেখানো গ্রাম ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চোখকে দেবে পরম প্রশান্তি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।